শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব যে কারণে ব্লিংকেনকে দোষারোপ করছে হামাস। জানিয়ে দেব হঠাৎ করেই ইউক্রেনে কুখ্যাত ব্রিগেডের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে গাজায় দুর্ভিক্ষের সংখ্যা, অপুষ্টির মুখে ৮,০০০ শিশু। জানিয়ে দেব চীনের বিরুদ্ধে যে ভয়াবহ অভিযোগ জেলেনস্কির। সর্বশেষ রয়েছে যুদ্ধবিরতির আলোচনায় নেই আলোর দেখা, গাজায় ইসরায়েলি হামলা চলছেই। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব যে কারণে ব্লিংকেনকে দুষছে হামাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির আলোচনার অন্যতম সমস্যা বলেই উল্লেখ করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির দাবি, এই যুদ্ধবিরতির আলোচনা কার্যকর করতে যতগুলো পক্ষ সমস্যার সৃষ্টি হয়েছে তার মধ্যে ব্লিংকেনও আছেন। লেবাননে হামাসের হয়ে প্রতিনিধিত্ব করা ওসমান হামদান বলেছেন, দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। হামদান বলেছেন, আমরা মধ্যস্থকারীদের বলছি, ইসরায়েলের পক্ষ থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তার মতে মার্কিন প্রশাসনও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলের সাথে যৌথভাবে কাজ করছে। বুধবার অবশ্য বাইডেন হামাসের সঙ্গে আলোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে হামাস যে দাবি করেছে তা কার্যকর কিছু নয়। ব্লিংকেনের মতো যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের পরিবর্তনের কিছু দাবি কাজ করলেও কিছু অযৌক্তিক রয়েছে। ব্লিংকেনকেই এই চুক্তি বাস্তবায়নের বাধা সৃষ্টিকারীদের অন্যতম বলে দাবি করেছে হামাস নেতা ওসামা হামদান। এদিকে হঠাৎ করেই ইউক্রেনের কুখ্যাত ব্রিগেডের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের কারণে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইউক্রেনের কুখ্যাত একটি সামরিক ইউনিটের শৃঙ্খল মুক্ত করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ জোরদারে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কুখ্যাত এই ইউনিটের নাম আজব ব্রিগেড। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ইউনিটকে ট্রেনিং দিতে পারবে মার্কিন সামরিক বাহিনী। এবার ইউনিটটির মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আঙুলের ইশারায় নাচেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই মার্কিন মদত দিয়ে যুদ্ধ জিইয়ে রেখে ক্ষমতায় টিকে আছেন তিনি। বলা হচ্ছে, জেলেনস্কিকে বাঁচাতে আরও একবার গিয়ে আসছেন বাইডেন। ইউক্রেনের কুখ্যাত সামরিক ইউনিটটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এটি বোঝায়। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মার্কিন কর্মকর্তারা আজব ইউনিটের সদস্যদের ট্রেনিং দিতে পারবে, আর মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধ করতে পারবে আজব বাহিনীর সদস্যরা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার হামলা চালানোর পর আগ্রাসী বাহিনীকে রুখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আজব ইউনিট। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আজব ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার বলেছে, 12তম আজব ব্রিগেডের মানবাধিকার লঙ্ঘন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুরুর দিকে আজব ব্রিগেডের একটি স্বেচ্ছাসেবী বাহিনী ছিল, তবে 2014 সালে রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্ব সীমানা দিয়ে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে দখল শুরু করলে প্রতিরোধ গড়ে তোলে ইউনিটটি। এরপরই খ্যাতি লাভ করলে আজব ইউনিটকে ইউক্রেনের ন্যাশনাল গার্ডে একীভূত করা হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ন্যাশনাল গার্ডের ইউনিটের মতোই যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাবে আজবরা। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, হঠাৎ করেই ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনে বোঝা যাচ্ছে রাশিয়াকে দমাতে তারা যে কোনো কিছু করতে রাজি আছে। এমনকি যদি নব্য নুচ্ছিদের সাথে হাত মেলাতেও হয় তাও তারা করতে প্রস্তুত। মরিয়াপোলে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে 80 দিন পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিল আজব ব্রিগেড। তাই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল তারা। 2022 সালে রাশিয়ার শীর্ষ আদালত আজব ইউনিটকে একটি সন্ত্রাসী গ্রুপ বলে ঘোষণা করা হয়। এদিকে গাজায় দুর্ভিক্ষের সংখ্যা, অপুষ্টির মুখে রয়েছে 8,000 শিশু। ইসরায়েলের আগ্রাসনের কারণে অপুষ্টিতে ভুগছে গাজার 8,000-এরও বেশি শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্যের তদারকি এই সংস্থাটি। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় 5 বছরের কম বয়সী 8,000-এরও বেশি শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে 8 মাস ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি সামরিক হামলায় প্রায় 16,000 শিশুর প্রাণ হারিয়েছেন, বাবা মা হারিয়েছে 17,000 শিশু। গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় 37,202 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় লাখ ছোঁয়ার পথে। এদিকে চীনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ আনলেন। তিনি মনে করেন চীনের মদদের কারণেও ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করার ক্ষেত্রে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুর তিনি আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন। 2022 সালে ইউক্রেনের হামলার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখের মাত্রা বাড়ানো সত্ত্বেও চীন সেই দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করে আসছে। তবে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়াকে সহায়তা করেছে চীন। রাশিয়ার সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীন সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরকারি নাম না জানিয়ে জেলেনস্কি বলেন, অনেকেই অনেক দেশের উপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে চীন। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করে থাকেন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আবেদনও জানান। সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকার অনুরোধ জানান জেলেনস্কি। তার মতে এই পর্যন্ত প্রায় 100 দেশ এবং প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন। চীন জেলেনস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে সম্মেলনে উপস্থিত চীনা প্রতিরক্ষা মন্ত্রী দং জুন তার সঙ্গে সাক্ষাৎ করেননি। ইউক্রেনে শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনও সেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করেছে। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেন, আন্তর্জাতিক সমাজ এই ক্ষেত্রে চীনের প্রত্যাশা এখনও পূরণ করেনি। আগামী 15 ও 16 জুন সুইজারল্যান্ডের অনুষ্ঠেয় সম্মেলনে ইউক্রেনের প্রধান মদতদাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিয়েও সংশয় রয়েছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত বাইডেনের শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না পারলে সম্মেলনের গুরুত্ব কমে যাবে বলে আশঙ্কা করছেন জেলেনস্কি। তার মতে এর ফলে পুতিনের কাছে ভুল বার্তা যাবে। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় নেই আলোর দেখা, গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আরও বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। রোববার রাতে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। হামলা হয়েছে সম্প্রসারিত স্থল অভিযানের অধীনে থাকা রাফার বিভিন্ন স্থানে। পাশাপাশি খান ইউনিসেও ইসরায়েলে হামলা হয়েছে। দুই শহরে রাতভর ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা। মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বেশ কয়েকটি বিমান হামলায় অন্তত 6 জনের প্রাণ গেছেন। 2 কিলোমিটার দূরে অবস্থিত নুসৈরত শিবিরে হামলায় অন্তত 4 জনের প্রাণ গেছে। আজজাদুয়া অঞ্চলে হামলায় 7 জন নিহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে সোমবার জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা ক্রুরা। 20 দিনের ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অঞ্চলটির অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে।